জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় ৫০০-তে পৌঁছেছে বলে জানা গেছে। জানিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। মঞ্চ থেকে নামতেই ফারুকের উপর অতর্কিত হামলা করে বেশ কয়েকজন। প্রায় ১০ মিনিট ধরে বেধড়ক পেটানো হয় তাকে। প্রিয় দর্শক, যশোরে মিজানুর রহমান আজহারীর মাহফিলে নাকি চুরি হয়েছে। আসলে কে করলো এই চুরি আপনারা জানলে রীতিমতো অবাক হবেন। কেননা মাহফিল শুনতে গিয়ে চুরি, এটা বাংলাদেশের জন্য একটি দুঃখজনক ব্যাপার। যেখানে মিজানুর রহমান আজহারীর মতো একজন বক্তা মাহফিল করছে, সেখান থেকেই চুরি। এবং এই চুরি করার পরের দিন প্রায় ৫০০ থেকে ৬০০-রও অধিক মামলা হয়েছে থানায়। এবং কে বা কারা চুরি করেছে আপনারা জানলে অবাক হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কে করেছে এই চুরি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলতে চাই, যদি আপনারা ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আপনাদের দেখানো যেতে পারে। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় ৫০০-তে পৌঁছেছে বলে জানা গেছে। জানিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। কিন্তু কি কারণে হঠাৎ থানায় জিডির এই হিড়িক পড়েছে আর এই নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাচ্ছেন এসআই রাজ। শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যশোরের লাখো মানুষের ঢল নামে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলির পুলের হাটে মাহফিল স্থলে। এদিন দুপুরের মধ্যেই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি ৪টি গেট। মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে। পরে রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালুজ নিয়ে শাইখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমরা 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের জন্য এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। দেশ কেমন আছে বলে মনে করছেন? বাংলাদেশ মোটেই ভালো নেই। ভালো নেই কবে থেকে? মহান মুক্তিযুদ্ধের পর থেকে নাকি রিসেন্টলি? মুক্তিযুদ্ধের পর থেকে ভালো নেই এ কথা বললে মিথ্যা কথা বলা হবে। আচ্ছা, আমরা আমাদের জীবন দিয়ে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। মুক্ত হওয়ার পরে দেশ ভালো থাকবে না এটা বলা তো সাজে না। হ্যাঁ, দ্বন্দ্ব থাকে। স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা সশস্ত্র যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তার অর্থ সবাই পরাজিত হয় নাই। যে স্বপ্ন, যে আশা নিয়ে যুদ্ধ করেছিলেন, একটি স্বাধীন দেশ চেয়েছিলেন এবং পেয়েছিলেন, সেটি কতটা সত্যি হয়েছে স্বাধীনতার 53-54 বছর পর? সেটা আর অনেকটাই হয় নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতা চেয়েছিলাম পাকিস্তানের বঞ্চনার বিরুদ্ধে। পাকিস্তান আর্মিতে তখন 3 লাখের মতো সদস্য ছিল, তার মধ্যে আমরা ছিলাম বাঙালিরা 16-17 হাজার। আমরা জাতীয় বাজেটের খুব যদি বেশি পাই তাহলে 15% পেতাম, বাকিটা সবই পশ্চিম পাকিস্তান। মানে বৈষম্যের বিরুদ্ধেই তো এই স্বাধীনতা হয়ে এসেছিল। 2024-এ যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? দেশের জন্য কতটা উপকারী হলো? আপনাকে কি বলবো, পাকিস্তানের বৈষম্য আর জুলাই আগস্ট মাসের বৈষম্য, এটাকে যদি এক করে দেখতে চান তাহলে আত্মহত্যা করা উচিত আমাদের। 70-এর নির্বাচনী ফলাফল পাকিস্তানিরা মানে নাই, যার বিরুদ্ধে বাঙালিরা রুখে দাঁড়িয়েছে। যে ভোটের রায় না মানার কারণে
পাকিস্তানের করাল গ্রাস থেকে আমরা মুক্তি নিয়েছি, সেই ভোট কিন্তু শেখ হাসিনার আমলে এদেশের মানুষ প্রায় 15-16 বছর দিতে পারে নাই। মহান মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে আমরা এই 24-এর আন্দোলনকে দেখতে পারি। না, যোগসূত্র আছে? সেটা ওইভাবে তুলনা করা যাবে না। মুক্তিযুদ্ধকে আলাদা করে রাখাই আপনার জন্য ভালো। কারণ মুক্তিযুদ্ধ একটা দেশে একবারই হয়, স্বাধীনতা একটা দেশে একবারই আসে। যারা আওয়ামী লীগ করেন শুধু তারাই স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর বাকি সবাই রাজাকার, বাকি সবাই বিপক্ষের শক্তি। এই যে একটা পোট্রে করার চেষ্টা হয়েছে, এটাকে আপনি স্বীকার করেন? স্বাধীনতা যুদ্ধের পর দেশটা সঠিকভাবে চালানো যায় নাই। শেখ মুজিবুর রহমান মানতে হবে, কিছুটা তো পারেনি, এটাকে মানতেই হবে। কিন্তু তাকে হত্যা করে এই প্রক্রিয়াটাকে বাধামুক্ত করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা অনেকটা বুঝে উঠতে পারি নাই যে বঙ্গবন্ধুকে হত্যা করা যেতে পারে, এবং তাও বাঙালির দ্বারা বঙ্গবন্ধুকে কখনো হত্যা করা যেতে পারে। শেখ মুজিবুর রহমান থাকা অবস্থাতে তিনি আওয়ামী লীগকে ভ্যানিশ করে বাকশাল করেছিলেন। তার মৃত্যুর পর আবার যে বাকশাল থেকে আওয়ামী লীগ চলে আসলো, এটাকে তবে প্রমাণ করে যে বাকশালের সিদ্ধান্ত ভুল ছিল? সমস্যা হলো আমরা অনেক কিছু একতরফা ভাবে দেখি, আর যে কোনো জিনিস যদি সফল না হয়, মাঝপথে যদি ভেঙে যায়, তাহলে তার অনেক ত্রুটি থাকে, তার ভালো দিকটা উঠে আসে না, প্রকাশ পায় না। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তার যে পদক্ষেপ, দ্বিতীয় বিপ্লবের পদক্ষেপ, এটাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, কলঙ্কিত করা হয়েছে। আপনার জন্ম স্বাধীনতার পরে, আপনি স্বাধীনতার ফসল। আপনার স্বাধীনতাকে যতখানি অধ্যয়ন করা দরকার, যতখানি দেখা দরকার, বোঝা দরকার, হয়তো তাতে অভাব আছে। স্বাধীনতাতে যে অনেক মানুষের অবদান ছিল, সেটাকে অস্বীকার করে শুধুমাত্র একক ব্যক্তি, যদি আমি বলি শেখ মুজিবুর রহমানকে একক নায়ক করে স্বাধীনতাকে যে ইতিহাস জানানো, সেই প্রয়াসটি কি আওয়ামী লীগ সরকার করেছে কিনা, নাকি সঠিক ইতিহাসটি তারা জানিয়েছে? আপনাকে আমি একটি জিনিস বলবো, শেখ মুজিবকেই নায়ক করা হয়েছে, একক নায়ক। শেখ মুজিবকে একক নায়ক করা হয়েছে, এটাও যেমন সত্য নয়। আবার শেখ মুজিবকে যেভাবে তুলে ধরা দরকার ছিল, আমরা ততটা তুলে ধরতে পারি নাই। আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে হাতও লাগাতে পারবে না। এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি। এর মধ্যে আমি ভয় করি না কাউকে করি। গত কয়েক মাসের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে আসলে আমাদের বিভিন্ন গ্রুপ, মতবাদের গ্রুপ তৈরি হয়ে গেছে। এবং ধরুন শেখ হাসিনার পতনকালীন সময়ে বা আওয়ামী লীগের পতনকালীন সময়ে অবশ্যই অধিকাংশ মানুষ যারা চেয়েছিলেন যে শেখ হাসিনার শাসনের অবসান হোক, তারা সমন্বয়কারীদের কোটা আন্দোলনটা যখন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়, তখন সেখানে সমর্থন দেয়। কিন্তু যেটা সমন্বয়কারীরা দাবি করার চেষ্টা করছে বা প্রকাশ করার চেষ্টা করছে বিভিন্ন গণমাধ্যমে, সেটা হচ্ছে তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতন অসম্ভব ছিল যদি সেই অগাস্টের আন্দোলন শেষ পর্যন্ত যদি গণজোয়ারে পরিণত না হতো। শেখ হাসিনার শাসন আমলের